ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদে কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় জেলা কর্তৃক আয়োজিত আজকের শত শত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আয়োজন। সিঙ্গেল ডিজিট সংবর্ধনার সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র জেলার গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, উপস্থিত দায়িত্বশীল বৃন্দ, অভিভাবক বৃন্দ, সাংবাদিক বৃন্দ, যাদেরকে নিয়ে এই আয়োজন, আগামী দেশ গড়ার কারিগর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে শিক্ষার্থী বন্ধুদের জন্য ছাত্র শিবিরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। একটা কবিতার উক্তি দিয়ে কথা শুরু করতে চাই। আমরা অধীর আগ্রহে বসে আছি। আমাদের সম্মানিত আজকের প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল কাছাকাছি চলে এসেছেন। আমার বক্তব্যের পরে ভাই বক্তব্য দিবেন। আমি অল্প সময়ে কিছু কথা বলবো। কথা শুরু করছি সবার পরিচিত একটা কবিতার উক্তি দিয়ে। কবিতার নাম হচ্ছে কি সংকল্প কবিতা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। কবিতায় লেখা আছে কি, থাকবো না বদ্ধ করে, দেখবো আবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। এটা একটা সাহসিকতার কথা বলা হয়েছে। এটা আমাদের যে প্রতিভা আছে সেই প্রতিভাকে বিকশিত করার কথা বলা হয়েছে। আমাদের বিচক্ষণতাকে কাজে লাগানোর কথা বলা হয়েছে। আমাদেরকে পরিশ্রম প্রিয় হওয়ার কথা বলা হয়েছে। আমাদের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, সেটা উদ্ঘাটন করে সৃষ্টির যে রহস্য, সেই রহস্য উদ্ঘাটনের কথা এই কবিতার মধ্য দিয়ে আমরা প্রথমত জানতে পারি। আজকে যারা শিক্ষার্থী বন্ধুগণ আছেন, তারা তাদের জীবনের প্রথম যে ধাপ, আমাদের দেশে প্রাইমারি এডুকেশন বলা হয় 5 পর্যন্ত, কেউ কেউ বলে সেটাকে 8 পর্যন্ত। তবে আমরা যেটাকে এসএসসি পরীক্ষা বলি, সেটার নাম ছিল হচ্ছে প্রবেশিকা। কি নাম? প্রবেশিকা। প্রবেশিকা মানে হচ্ছে কি এন্ট্রান্স, মানে ঢুকবে। তাহলে কোনো একটা গেট দিয়ে যদি কেউ ভিতরে ঢুকতে চায়, আপনারা আজকে এই প্রোগ্রামে এসেছেন, এই প্রোগ্রামে আসার আগে যে গেট আছে, গেট দিয়ে ঢুকতে চান, তাহলে এই গেটে ঢোকার আগে যেটা আছে এটা হচ্ছে রাস্তা। এই রাস্তা থেকে গেট দিয়ে আপনার ভিতরে ঢুকেছেন। যেটা এসএসসি পরীক্ষা আছে এটাকে বলা হচ্ছে এন্ট্রান্স, প্রবেশিকা। আর বর্তমান আমরা সেটাকে বলছি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এসএসসি। এই কথাটা বলছে। এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত যে ক্লাসগুলো আছে সেখানে ক্লাস রোলের অনেক ভ্যালু আছে। এসএসসি পরীক্ষার পরে ক্লাস রোলের আবার তেমন একটা ভ্যালু নাই। কিছুদিন আগে একজনের সাথে সাক্ষাৎ হলো, সে লিখেছে ক্লাস রোল 1। সে পড়াশোনা করে অনার্স আটিয়ে দেয়। তাই বললাম, তুমি ক্লাস রোল 1 লিখছো কেন? বলছে আমার আইডি নাম্বার হচ্ছে 1। আচ্ছা, যার রক্তের গ্রুপ A+, এই A+-এর সাথে যে এসএসসি A+ পাবে, দুইটাকে একই জিনিস? একই জিনিস না। আমরা মাঝে মাঝে দুষ্টামি করে বলতাম, এই যে খেলাধুলায় সে কাপ পেয়েছে, ঠিক আছে, বলছে এই কাপ আনার কি দরকার আছে, ওখান থেকে একটা চায়ের কাপ এনে দাও, হয়ে যাবে। তাহলে চায়ের কাপের সাথে একটা প্রতিযোগিতা, যে গোল্ড মেডেল পায়, একটা কাপ পায়, এটা কি সমান? সমান না। তাহলে আমাদের যে প্রথম ধাপ আছে, সেই প্রথম ধাপটা হচ্ছে এসএসসির পূর্বে সিঙ্গেল ডিজিট। সিঙ্গেল ডিজিট কি? এখানে ডিজিট থাকবে শুধু একটা। তাহলে এই সিঙ্গেল ডিজিট থাকতে পারে কত পর্যন্ত? 1 থেকে 9 পর্যন্ত। এখানে যারা আছো তারা সবাই এই সিঙ্গেল ডিজিটের অধিকারী হয়েছে।
তাহলে এবার আপনাদের সাথে একটু ছাত্র শিবিরকে পরিচয় করাই দিই। ছাত্র শিবির 4 ক্যাটাগরির স্তরকে খুব বেশি মূল্যায়ন করে। কয় ক্যাটাগরির স্তরকে? 4 ক্যাটাগরির স্তরকে খুব মূল্যায়ন করে, তাহলে বুঝতে সহজ হবে। তার মধ্যে 1 নাম্বার ক্যাটাগরির নাম হচ্ছে সিঙ্গেল ডিজিট, আমরা এটার মধ্যে এখন আছি। 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে জিপিএ 5, সেটার নাম কি? জিপিএ 5। জিপিএ 5 মানে কি? এসএসসি এবং ইন্টারমিডিয়েট এই দুইটা জায়গায় গ্রেড পয়েন্ট অ্যাভারেজ একজন বলেছে এই জিপিএ 5, এটা আমরা যদি অর্জন করতে পারি তাহলে এটা আমরা দ্বিতীয় স্তরে পৌঁছাবো। তাহলে আমরা কোন স্তরে আছি? প্রথম স্তর। এরপর দ্বিতীয় স্তর যেটাকে শিবির, ছাত্র শিবির মূল্যায়ন করছে, এই জায়গায় আমরা এই অর্জনটা করার চেষ্টা করব। তাহলে সিঙ্গেল ডিজিট যারা আছেন সবারই আজকে একটা সংকল্প হওয়া দরকার আছে। এই সংকল্পের নাম কি? আমরা সকলে কি পেতে চাই? ঠিক থাকবে ইনশাল্লাহ? যারা যারা পেতে চাই হাত দেখি। ঠিক আছে, হাত নামাই। পরে কিন্তু আবার এটা নিয়ে কথা বলবো, আমরা কিভাবে পাবো এটা নিয়ে কয়েকটা কথা বলবো আমরা। 3 নাম্বারে প্লেস দাঁড়ে। এখন প্লেস দাঁড়ে কি এসএসসি ইন্টারমিডিয়েটে আছে? এসএসসির নিচে আছে না। প্লেস দাঁড়ে বলা হয় বিশ্ববিদ্যালয়ে যাদের মেরিট পজিশন তার ডিপার্টমেন্টে তার বেচের মধ্যে 1 to 5, 1 থেকে 5-এর মধ্যে থাকে, তাদেরকে বলা হয় কি? প্লেস দাঁড়ে। তো ছাত্র শিবির এই অংশকে খুব বেশি কী করে? গুরুত্ব দেয়। তাহলে ইন্টারমিডিয়েট শেষ করার পরে যখন আমরা অনার্সে পড়াশোনা করব, তখন আমরা যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করব সেই জায়গায় গিয়ে আমাদের লক্ষ্যটা কি হবে? প্লেস দাঁড়ে হওয়ার লক্ষ্য থাকবে। এখন যেটা সিঙ্গেল ডিজিট, অনার্সে যাওয়ার পর সেই সিঙ্গেল ডিজিটের নাম কি? প্লেস দাঁড়ে। 4 নাম্বারটা বললে অনেকে আবার মন খারাপ করবে, ঠিক আছে? সেটা হচ্ছে কি? ইম্প্যাক্টফুল, প্রভাবশালী, ঠিক আছে? এখনকার কতটুকু প্রভাব আছে এটা তো ক্ষমতার বলটাকে প্রভাব সবসময় বলা হয় না, ইম্প্যাক্ট কেমন আছে এটা আছে কি? প্রভাবশালী। তাহলে প্রভাবশালীকে কেন ধরলাম? সোসাইটি যদি চেঞ্জ করতে হয়, রাষ্ট্র যদি চেঞ্জ করতে হয়, অবশ্যই কি হওয়া লাগবে? প্রভাবশালী হওয়া লাগবে। প্রভাবশালী মানে কি? যিনি পাওয়ারকে এক্সারসাইজ করতে পারেন। যেমন একটা উপজেলা, এই উপজেলা যিনি হেড আছেন ইউএনও, উনি ওই উপজেলার জন্য যে কোনো ধরনের অর্ডার উনি চাইলে কী করতে পারেন? দিতে পারবেন। তার মানে উনি একজন প্রভাবশালী ব্যক্তি। যে কোনো একটা ইউনিয়নের যিনি চেয়ারম্যান আছেন উনি একজন কি? প্রভাবশালী। একটা ছোট্ট সোসাইটি, ওখানে যিনি সর্দার বলি আমরা, মাতবর বলি, উনি ওই সোসাইটির জন্য প্রভাবশালী। তো এরকম প্রভাবশালী অংশ এটার কথা বলছি, কারণ এটার মাধ্যমে কি হয়ে যায়? সোসাইটিটা পরিবর্তন হয়ে যায়। তাহলে এই 4 শ্রেণীর অংশ ছাত্র শিবিরের একদিক থেকে গুরুত্ব দিয়ে থাকে। আমরা এই অংশে যাওয়ার মতো চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। এবার তাহলে আমরা যাই প্রথম থেকে দ্বিতীয় স্তরে। যখন আমরা যেতে চাইবো, আমরা সিঙ্গেল ডিজিট থেকে জিপিএ 5-এ যেতে চাই। সিঙ্গেল ডিজিট থেকে কোথায় যেতে চাই? জিপিএ 5-এ যেতে চাই। সিঙ্গেল ডিজিট থেকে জিপিএ 5-এ যেতে চাইলে আমাদেরকে কিছু কাজ করতে হবে, কিছু কাজ ছাড়তে হবে। ওকে, তাহলে কি কাজগুলো আমাদের করতে হবে, কি কাজগুলো আমাদের ছাড়তে হবে? প্রথমত আমাদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে, পড়তে হবে। পড়ার বিকল্প কি? বলছে পড়ার বিকল্প পড়া। পড়ার বিকল্প কি? পড়া। অনেকে বলছে আমি তো শিক্ষক হব না, তাহলে আমার আর পড়ার দরকার নাই। দেখেন, আপনি ব্যবসায়ী হয়ে দেখেন, ভালো ব্যবসায়ী বা উদ্যোক্তা হতে চাইলে আপনার সেখানে পড়াশোনা লাগছে। বলছে ঠিক আছে আমি রাজনীতি করব। রাজনীতিতে ঢুকে দেখেন যে পড়াশোনা জানে, যে পড়াশোনা জানে না, তার মধ্যে পার্থক্য কতটুকু আপনি দেখবেন। ওই রাজনীতিবিদকে আমলারা চালায়, আমলা দ্বারা সে পুরোটাই কাবু হয়ে যায়, নিজ থেকে কিছুই করতে পারে না, কিছুই বলতেও পারে না। তো যে কিছু করতেও পারে না, বলতেও পারে না, তার দ্বারা কি অধীনস্থ কেউ কোনো সুযোগ সুবিধা পাবে? উপকার পাবে? সোসাইটি উপকার পাবে? পাবে না।
তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা করা লাগবে বলছি সেটা হচ্ছে পড়তে হবে। পড়ার কিছু নির্ধারিত সময় আছে, আমি গত একবার আলোচনায় করেছিলাম যে সময়টা এই লাইফে আমরা কোনোভাবে হেলাফেলা করতে পারি না। তার মধ্যে একটা হচ্ছে মর্নিং, আরেকটা হচ্ছে ইভিনিং, এই দুইটা সময়। একটা হচ্ছে ফজরের পর, অনেকে ফজরের আগ থেকে শুরু করে, বিশেষ করে হ্যাপসকানায় যারা আছে তারা ফজরের আগে শুরু করে। আমাদেরকেও ছোটোবেলায় বলতো ফজরের আগে পড়ার জন্য। তবে আমরা যেটা অ্যাভারেজ সেটার ক্ষেত্রে বলতে পারি মর্নিং যেটা আছে, ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করার পরেই আমরা কি করে দিব, পড়াশোনা শুরু করব। আরেকটা হচ্ছে ইভিনিং যেটা আছে, সন্ধ্যাবেলা আসরের পর মাঠে গিয়ে খেলাধুলা হবে, খেলাধুলা শেষ করে এসে এরপর কি হবে, পড়াশোনা হবে। তো পড়াশোনার এই দুইটা অংশে কোনোভাবেই কি করা যাবে না, গাফিলতি করা যাবে না। দ্বিতীয় পড়াশোনার ক্ষেত্রে যে বিষয়টা বলবো, যেটাকে বলা হয় ফাউন্ডেশন, মাটির নিচে যেটা থাকে এটার নাম কি, ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা স্ট্রং করতে হবে। তাহলে ফাউন্ডেশন কি, আপনি এখন থেকে শুরু করে অনার্সে যান, সব জায়গায় ইংলিশ পাবেন। তাহলে ইংলিশের যে ফাউন্ডেশনটা আছে এটা গড়ার সময় হচ্ছে এই সময়ে, যে বেসিক পড়াশোনা আছে সেটা এই সময়ে স্ট্রং করতে হবে। এরপর হচ্ছে ম্যাথ। এই ম্যাথমেটিক্স আপনি যদি সায়েন্সে পড়েন সেখানেও পাবেন, যত উপরে যান অনার্স মাস্টার্স সব জায়গায় পাবেন। আপনি যদি কমার্স পড়েন সেখানেও ম্যাথ পাবেন, সেখানে দেখবেন বিজনেস ম্যাথ আছে, সেখানে দেখবেন অ্যাকাউন্টিং আছে, অ্যাকাউন্টিংয়ে আবার ম্যাথ আছে। বলছেন না আমি আর্টসে পড়বো, আর্টসের ওখানেও ম্যাথ আছে, ইকোনমিক্সে ম্যাথ আছে। আবার ওখানে যারা পরে অনেককে স্ট্যাটিস্টিক্স দেয়, পরিসংখ্যান। তার মানে হচ্ছে এটা ফাউন্ডেশন, এটা আপনাকে স্ট্রং করতে হবে। এরপর স্যার বাংলা, অনেকে বলবে বাংলা কি ফাউন্ডেশন? হ্যাঁ, বাংলাদেশের জন্য বাংলা এটাকে আমাকে ফাউন্ডেশন হিসেবেই ধরতে হবে। এরপর হচ্ছে হিস্ট্রি। এই কয়েকটা সাবজেক্ট আমাদেরকে বাধ্যতামূলকভাবেই এটার ফাউন্ডেশনটা স্ট্রং করতে হবে। এবার যারা মাদ্রাসায় আছে তাদের জন্য অবশ্যই অ্যারাবিকের ক্ষেত্রে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যেটা আছে, ব্যাকরণ যেটা আছে, মিজান, মুনসাইব, এই জাতীয় যে অংশটা আছে, এই অংশ। তাহলে টোটাল কয়টা সাবজেক্টের কথা বললাম? 5টা সাবজেক্ট। এই 5টা সাবজেক্টের বেসিকগুলোকে খুব স্ট্রং করতে হবে। আপনি যদি 10 তলা বিল্ডিং করতে চান, 5 তলার ফাউন্ডেশন দেন, তাহলে আপনাকে 10 তলার অনুমতিকে আর দিবে? ভূমিকম্প শুরু হওয়ার আগেই আপনার বিল্ডিং ধসে পড়বে। সবচেয়ে ভূমিকম্প প্রবণ রাষ্ট্রের নাম হচ্ছে কি, জাপান। কিন্তু জাপানের বিল্ডিং এত ভাঙ্গে না, আমাদের দেশে ভাঙ্গে। কারণ আমাদের দেশে ডোবার মধ্যে বিল্ডিং করে, ঠিক আছে? তারা এখানে ফাউন্ডেশন যদি আমরা স্ট্রং করতে পারি তাহলে 5 তলার ফাউন্ডেশন দিলে উপরে 5 তলা তুলতে পারবো, 10 তলা ফাউন্ডেশন দিলে উপরে 10 তলা তুলতে পারবো। কারো জিপিএ ভালো আসা নাই, সে দেখবেন যে উপরে গিয়ে অনার্সে যে ফর্ম আছে, ভর্তি ফর্ম, সেই ভর্তি ফর্মটাও তোলার মতো যোগ্যতা পাচ্ছে না। এক্ষেত্রে আমাদের এই ফাউন্ডেশনের জায়গাটা ক্লিয়ার হয়ে গেলে অটোমেটিক্যালি তার জন্য দ্বিতীয় তৃতীয় অপশনগুলো কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এরপর 3 এবং 4, 3 নাম্বার কি বলছিলাম, প্লেসদারি। তো প্লেসদারি যাওয়ার জন্য আগে বিশ্ববিদ্যালয়ে কি পেতে হবে, চান্স পেতে হবে। তাহলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ারও মৌলিক জায়গাটা হচ্ছে পড়াশোনার এই জায়গায় বেসিকটা স্ট্রং করা। তাহলে 1 নম্বর কাজটা গেল এই সময়ে, দ্বিতীয় স্টেজে যাওয়ার জন্য পড়াশোনা করা। 2 নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে তার নাম হচ্ছে অধ্যবসায়, পরিশ্রম ছাড়া, অধ্যবসায় ছাড়া সফল হয়েছে এরকম কোনো ইতিহাস নাই। পড়াশোনা কোনো লটারি না। পড়াশোনা কি নয়, লটারি চিনি? পিছনের লোকজন লটারি চিনে? লটারি কি, যদি ভাগ্যে লেগে যায়। এই যদি ভাগ্যে লেগে যায় বলে অসংখ্য মানুষ দেউলিয়া হয়েছে, ফতুর হয়েছে,
এরকম উদাহরণ আছে, কিন্তু কোটিপতি হয়েছে, লাখপতি হয়েছে, এরকম তেমন উদাহরণ আপনি চাইলেও পাবেন না। তাহলে লটারি সিস্টেমে কোনো পড়াশোনা হয় না। আপনি সফল হতে চাইলে অবশ্যই এই কাজটা করাই লাগবে। ইন্ডাস্ট্রি, পরিশ্রম, অধ্যবসায়, এটা করা ছাড়া কোনোভাবে সম্ভব না। 3 নাম্বার যে জিনিসটা আমাদের করা লাগবে, এগুলো নিয়ে আমরা প্রায়শই রচনায় লিখি, আমাদেরকে দেয়, এটার নাম হচ্ছে ডিসিপ্লিন। এই জিনিসটা আমাদের মধ্যে থাকতে হবে। ডিসিপ্লিন জিনিসটা কি? ডিসিপ্লিন জিনিসটা হচ্ছে আমরা সকাল এবং সন্ধ্যা যখন যেটা করব বলছি তখন সেটা করব। নামাজের সময়ে নামাজ পড়ব, ঘুমানোর সময়ে ঘুমাবো, পড়ার সময়ে পড়ব, স্কুলে যাওয়ার সময় স্কুলে যাব, স্কুল থেকে দেওয়াল টপকিয়ে পালিয়ে কি করব না, আসবো না। পড়াশোনা যে টিচার একটু কম আমাদের থেকে আদায় করে তার পড়াশোনা করব না, এরকম নাকি? না। ডিসিপ্লিনের একটা অন্যতম জায়গা হচ্ছে আদব কায়দা। আদব কায়দা বুঝি শিষ্টাচার। এই শিষ্টাচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি যার প্রতি দরকার হয় তার মধ্যে একটা হচ্ছে কি বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার প্রতি সদ্য ব্যবহার। কাদের প্রতি? মাতা পিতার প্রতি। 2 নাম্বার যারা আছে সেটা হচ্ছে শিক্ষকদের প্রতি। 3 নাম্বার যারা আছে সেটা হচ্ছে কি বড়দের প্রতি। এই কাজটা আমাদের করতে হবে। 4 নাম্বারের শিষ্টাচার চাইলেও লিখতে পারেন, অথবা লিখতে পারেন হচ্ছে কি পরোপকারিতা, এটা আমরা বলতে পারি, অথবা হচ্ছে কি ভালো কাজের সাথে থাকা। সে ভালো কাজে থাকার বিষয়ে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এটাতে আপনারা প্রয়োজনে আরেকটি জিনিস দিতে পারেন, সেটার নাম হচ্ছে কি বন্ধু বাছাই করা, বন্ধু নির্বাচন করা। এই শব্দটাও লিখতে পারেন, তাহলে একসাথে আলোচনাটা চলে আসবে। তাহলে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটার অর্থ হচ্ছে যেখানেই ভালো কাজ হবে, যেখানে সদ্য ব্যবহার হবে, যেখানে মানুষের উপকারিতা আছে, যেখানেই কল্যাণ কামিতে আছে, সেখানে আমি আছি। তাহলে আমাকে যখন কেউ খুঁজবে, অমুকের নাম বলবে, নাম মিস্টার অমুক, তারেক, রহিম, করিম, জব্বার, এই নামটা বলার সাথে সাথে তার বন্ধুরা বলবে ভালো কাজ হলে তাকে পাওয়া যায়, ভালো মানুষের ক্যাটাগরিতে তাকে পাওয়া যায়। আর একটা জিনিস যেটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, ওই জায়গায় আমরা আলোচনা করব, ঠিক আছে? ইসমি ওয়াল উদওয়ান, এই আলোচনাটা আমরা ওখানে করব। এরপর আমরা যেটা মেনটেন করব সেটা হচ্ছে কি আরও পরে গেলে হয়তো এই বিষয়টার উপলব্ধি করবেন, এখন কম উপলব্ধি হবে। সেটার নাম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। আজ যদি আমরা সময়কে অপচয় করি, একদিন সময় আমাকে অপচয় করবে। এটা কেন বলছি? আমাদের দেশের বড় বড় কিছু ইন্ডাস্ট্রি আছে, যে ইন্ডাস্ট্রির চিফ যারা আছে, চিফ মার্কেটিং অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার যারা আছে, তারা অনেক ক্ষেত্রে হয়তো শ্রীলঙ্কান অথবা ইন্ডিয়ান। তাদের একজনের বেতন দিয়ে আমাদের গার্মেন্টস শ্রমিক 8,000 গার্মেন্টস শ্রমিকের বেতন দেওয়া যায়। 1:, কত? 8,000। 1:, কত? তাহলে একজনের 24 ঘন্টা সমান 8,000 শ্রমিকের 24 ঘন্টা। সময়ের জিনিসটা বুঝবেন। একটা রাষ্ট্রে যিনি প্রাইম মিনিস্টার, ওনার জন্য 24 ঘন্টা। একটা রাষ্ট্রে যিনি বিজ্ঞানী, ওনার জন্য 24 ঘন্টা। একটা রাষ্ট্রে যিনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, ওনার জন্য 24 ঘন্টা। মন্ত্রণালয় যারা আছে তাদের জন্য 24 ঘন্টা। সচিবালয় যারা আছে তাদের জন্য 24 ঘন্টা। বিশ্ববিদ্যালয় যারা আছে তাদের জন্য 24 ঘন্টা। আমার আপনার সবার জন্য 24 ঘন্টা। তো সবার জন্য 24 ঘন্টা হলে কোনটার মূল্য কত? এটার নাম হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট করলে এখান থেকে যে আউটপুটটা আসে, এটার নাম হচ্ছে দক্ষতা। এটার নাম হচ্ছে কি
দক্ষতা। এই দক্ষতা অনুযায়ী পেইড হয়, এই দক্ষতার অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ হয়, এই দক্ষতার অনুযায়ী আপনার মূল্যায়ন নির্ধারণ হয়, সব কিছু এটার উপর নির্ভর করছে। তাহলে যারা আজকে সময়ের গুরুত্ব দিবে তাদের যে দক্ষতা বৃদ্ধি পাবে, এই দক্ষতার পরিণাম পুরস্কার হিসেবে সে তার প্রত্যেকটা সেকেন্ডের মিনিটের মূল্যায়ন করতে পারবে। এরপর যে জিনিসটা আমাদের অবশ্যই রাখতে হবে তার নাম হচ্ছে কি সততা। আমাদেরকে অবশ্যই এটা থাকতে হবে। কি নাম বলছি? পিছনে শোনা যায়? যায় না? সর্বশেষ যে পয়েন্টটা বলছি এটার নাম কি? সততা। এটাকে অন্য শব্দে আমরা যদি বলি চরিত্রবান হওয়া, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো অর্জন করা। আমরা একজনকে অনুসরণ করি, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা আল্লাহ তাআলার ঘোষণা। আমরা অনুসরণ করি কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন বলবেন আমরা এখানে মুসলিম আছে, হিন্দু আছে, অন্যান্য ধর্মের অবলম্বন আছে, কিন্তু আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন রাহমাতুল লিল আলামিন, পুরো বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে, আলম থেকে আলামিন। তাহলে বিশ্ববাসীর রহমত যদি বলা হয়, সেখানে যত মানুষ আছে সকল এর অন্তর্ভুক্ত হবে, সে মুসলিম হোক অমুসলিম হোক, সকল অন্তর্ভুক্ত হবে। 100 অর্থাৎ 100 জন মনীষীর, 100 জন ব্যক্তিত্বের, সেরা ব্যক্তিত্বের একটা জীবনী গ্রন্থ আছে। এই জীবনী গ্রন্থের 1 নম্বরে যাকে স্থান দেওয়া হয়েছে ওনার নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যদি কি হতে চাই, এই অর্জন করতে চাই, সে অর্জনীয় গুণাবলীর মধ্যে আমাদের যে বিষয়টা রাখতে হবে সেটার নাম হচ্ছে চারিত্রিক গুণাবলী। এই চারিত্রিক গুণাবলী যখন থাকবে, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শ্রদ্ধেয় দায়িত্বশীল সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা ভাইকে আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে, পঞ্চগড়বাসীর পক্ষ থেকে, ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা যে আলোচনার মধ্যে ছিলাম, আমরা ভাইয়ের আলোচনায় চলে যাব। যে অর্জনীয় গুণাবলীগুলোর কথা বলছি তার মধ্যে সর্বশেষ যেটা নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে চারিত্রিক গুণাবলী। এই চারিত্রিক গুণাবলী অর্জন করা ছাড়া একজন যদি সে ম্যাজিস্ট্রেট হয়, রাষ্ট্রপ্রধান হয়, মন্ত্রী হয়, যা কিছু হোক, তার মাধ্যমে চুরি হওয়া, ডাকাতি হওয়া, যে পুকুর চুরির কথা বলছি, দুর্নীতি হওয়া, এটা সহজ হয়ে যায়। একজন কৃষক অথবা একজন মুদি দোকানদার, সে যখন ওজনে কম দেয় অথবা খাদ্যে ভেজাল দেয়, সেখান থেকে অল্প সংখ্যক মানুষের মধ্যে বিরূপ প্রভাব পড়ে। হয়তো 10 জন মানুষ এটার মধ্যে এখান থেকে ক্ষতিগ্রস্ত হবে, 20 জন মানুষ অথবা একটা সোসাইটি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু একটা রাষ্ট্রের যে রাষ্ট্রযন্ত্রগুলো আছে, একটা কোম্পানি, সে কোম্পানি কি করলো? খাদ্য ভেজাল দিল। এই কোম্পানি যদি ভোক্তা থাকে 2 কোটি, তাহলে 2 কোটি একই সাথে কি হয়ে গেছে? ক্ষতির মধ্যে পড়ে গেছে, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে গেছে। ঠিক একজন মন্ত্রী যদি দুর্নীতির সাথে জড়িয়ে যায়, তাহলে শত শত কোটি টাকা দেশ থেকে লোপাট হয়ে যায়। তাহলে আমরা আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছি, আপনারা প্রাইমারি স্টেজের এখন মেধার স্বাক্ষর রেখেছেন, আপনারা এখান থেকে যখন সে পর্যায়ে যাবেন, সেই জায়গায় যদি চরিত্রবান হয়ে যাওয়া না যায়, তখন আপনাদের মাধ্যমে যে সোসাইটিতে আপনারা পড়াশোনা করছেন, বেড়ে উঠেছেন, আপনাদের জন্য দোয়া করেছে, পড়িয়েছে, সেই সোসাইটির জন্য আপনারা সম্পদ না হয়ে বোঝার কারণ হয়ে যাবেন, অভিসম্পাদের কারণ হয়ে যাবেন। এরপরে কিছু জায়গা আছে যেগুলো এই বয়সে আমাদেরকে ছেড়ে দিতে হবে। সেই ছেড়ে দেওয়ার কয়েকটা বস্তুর কথা বলছি। তাহলে আমরা বলছি
তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাহলে যত খারাপ কাজ আছে সকল খারাপ কাজকে ছেড়ে দিতে হবে। আপনার নাম বলার সাথে সাথে যাতে এই রিপোর্টটা না হয় ওই ছেলেটা ভালো নয়, এই রিপোর্টিংটা না হয়। তাহলে নিজে যেমন খারাপ হব না, একই সাথে আমরা এরকম কোনো বন্ধুকেও যাচাই বাছাই করব না যার মাধ্যমে আমাদের মাঝে কোনো পাপ কাজের দিকে, কোনো খারাপ কাজের দিকে, অসৎ কাজের দিকে আমাদের মন টানবে, অথবা ওই বন্ধু আমাকে প্ররোচনা করবে। কারণ মানুষ সবসময় বন্ধুর মাধ্যমে কি হয়? পরিচিত হয়। 2 নম্বর যে কাজটা আমাদেরকে ছেড়ে দিতে হবে সেটা হচ্ছে মিথ্যা বলা ছেড়ে দিতে হবে। আপনি অনেক অমুসলিম কান্ট্রিতেও দেখবেন না এত অসংখ্য লোক মিথ্যা কথা বলে, মিথ্যা ওয়াদা করে, মিথ্যা শপথ করে, এটাতেও দেখবেন না। কিন্তু আমাদের দেশ থেকে যখন বাইরের দেশে শুধু শ্রমিক হিসেবেই যায়, সেখানে গিয়েও একটু সুযোগ পেলে সে মিথ্যা বলে। এই মিথ্যা কথা এই বয়সে ছেড়ে দিতে হবে। যদি আমরা এই বয়সে মিথ্যা বলা ছেড়ে দিতে পারি, অটোমেটিক্যালি আমাদের ভিতর সেই যে বয়সটা আমরা প্রফেশনাল লাইফে ঢুকবো ওই বয়সে আমরা তখন ভালো করতে পারব। তৃতীয়ত যেটা আমাদেরকে ছেড়ে দিতে হবে সেটা হচ্ছে বাজে অভ্যাস। কোনো ধরনের বাজে অভ্যাস করা যাবে না। অনেকে মনে করে একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলে কি মনে করবে, একটু মডার্ন বলবে, আমি একটু আলট্রা মডার্নে জাতীয় বলবে। তাহলে আমাদেরকে জেনজি বলছে, তো জেনজি মানে তো একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না। একটা গবেষণা যেটা আমাদের ইন্টারনাল করা হয়েছিল, 2018 সালে একটা আন্দোলন হয়েছিল কোটা সংস্কারের পরে। ওটার নাম কি? নিরাপদ সড়ক আন্দোলন। স্কুলের শিক্ষার্থীরা করেছিল, আমরা তাদেরকে দেখেছি। তাদের ওই আন্দোলনকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছিলাম, তাদের সাথে ছিলাম। কিন্তু তাদের একটা জিনিস আমরা তখন পছন্দ করিনি, সেটা কি? তারা সমাজের কোনো অংশকে বাদ রাখে না গালি দেওয়ার ক্ষেত্রে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করার ক্ষেত্রে। কেউ কেউ মনে করে একটা বাজওয়ার্ড ইউজ করতে পারলে ভালো লাগে, এগুলো ছেড়ে দিতে হবে। সর্বশেষ যেটা নিয়ে আমরা আলোচনা করব, সকল প্রকার আসক্তিকে ছেড়ে দিতে হবে, অ্যাডিকশনকে ছেড়ে দিতে হবে। সেটা মাদক আসক্তি বলি, সেটা আমরা মোবাইল আসক্তি বলি, গেমসের আসক্তি বলি, যত ধরনের আসক্তি আছে সকল ধরনের আসক্তিকে কী করতে হবে? ছেড়ে দিতে হবে। কারণ আমরা মুসলিম, আমরা যেহেতু মুসলিম হিসেবে দাবি করছি, আবার আমরা যদি নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করতে চাই, ভালো মানুষ হিসেবে দাবি করতে চাই, আল্লাহ তাআলা যে মুমিনদের জন্য গুণাবলী ঘোষণা করেছেন, যে বৈশিষ্ট্য ঘোষণা করেছেন, তার মধ্যে একটা হচ্ছে কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তারা অনর্থক কথা, অনর্থক কাজ এগুলো থেকে বিরত থাকে। তাহলে যেখান থেকে কোনো আউটপুট নাই সেটা আমি নিব কেন? সে কথা আমি বলবো কেন? সে কাজটা আমি করব কেন? এই অনর্থক কথা, অনর্থক কাজ এগুলো বাদ দিয়ে দিলে আমরা যে সময়টা পাবো পুরো সময়টাই প্রোডাক্টিভ হয়ে যাবে। তো পুরো সময়টা প্রোডাক্টিভ হয়ে গেলে আপনারা যে প্রথম স্টেপে আছেন, দ্বিতীয় স্টেপে যেতে পারবেন, তৃতীয় স্টেপে যেতে পারবেন, যে স্টেপগুলো কথা বলছি। আর যদি প্রথম স্টেপেই আপনারা ঝরে যান, কোনো একটা আসক্তিতে পড়ে যান, অনেক মেধাবী হারিয়ে গেছে, ঠিক এখান থেকেও আপনারা হারিয়ে যেতে তখন বাধ্য হবেন। কারণ মাদক আসক্ত অথবা যে কোনো আসক্তি আপনাকে একদম ধীরে ধীরে এই পয়জনিংটা আস্তে 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 আপনাকে শেষ করে দেবে। এই জন্য আমরা এখান থেকে কী করব? বেঁচে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বিশেষ করে পঞ্চগড়ের যে মেধাবী মুখগুলো আছে, এই মেধাবী মুখগুলো আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। একই সাথে বর্তমান তো গ্লোবালাইজেশনের যুগ, এখান থেকে হয়তো 2-4 জন গিয়ে বিশ্বকে নেতৃত্ব দেবে। এরকম কিছু মুখ এখান থেকে, পিছন থেকে, সামনে থেকে এক জায়গা থেকে উঠে আসবে। আজকে যাকে দেখে আপনার মনেই হবে না সে এরকম একটা জায়গায় পৌঁছাবে,
কিন্তু আজ থেকে 10 বছর 20 বছর পরে গিয়ে আমাদের সেই ধারণাকে পরিবর্তন করে দেবে। আমরা সেই প্রত্যাশা করছি। বাংলাদেশ বর্তমান যে সম্ভাবনার মধ্যে আছে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে আছে, আজকের তরুণ প্রজন্ম শুধুমাত্র যদি চিন্তা করে আমরা বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারবো। প্রথমে নিজে পরিবর্তন হয়, দেশ পরিবর্তনের চিন্তা করে আশা করা যায় খুব সামনেই আমরা সমৃদ্ধ একটা বাংলাদেশ পাবো ইনশাল্লাহ। জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।